প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইওর সাকসেসে। আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাসের চ্যাপ্টার নাম্বার 3, যার নাম হলো প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে যে কথাটা তোমাদেরকে আমি বারবার করে বলে রাখি যে এই যে চ্যাপ্টারটার নামকরণ এটা কেন, বা এই চ্যাপ্টারটার বিষয়বস্তু কী, আর এই নামটা থেকেই বা আমরা কি জানতে পারছি, সেটা নিয়ে মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের থাকাটা প্রয়োজন। এই চ্যাপ্টার মূলত আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে কি না, আদিবাসী সম্প্রদায়। যে আদিবাসী সম্প্রদায় তারা মূলত কেন বিদ্রোহ করেছিল, কেন প্রতিরোধ করেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তার ফলে তাদের জীবনে ঠিকই কী পরিবর্তন এসেছিল না এসেছিল, কী কী ফলাফল আমরা দেখতে পাই, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে এই সিরিজে। দেখো, প্রথমে একটা কথা বলে রাখি যে আদিবাসী বলতে আসলে বোঝায় কাদের। আদিবাসী শব্দটাকে ভাঙলে পাওয়া যাবে আদি প্লাস বাসী, অর্থাৎ প্রাচীন বাসিন্দাগণ। আমাদের ভারতবর্ষের মূলত যারা প্রাচীন ভারতবাসী, যেমন সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা, চোয়ার, এরা কি করত, সভ্য জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের কোনো একটা প্রান্তে, বিশেষত কোনো পাহাড়ের প্রান্তদেশে, জঙ্গলের কিনারে, নদীর ধারে তাদের বসবাস বা তাদের যে একটা সংগঠন, কমিউনিটি, সেটা তারা গড়ে তুলেছিল। তাহলে হঠাৎ করে এদের সঙ্গে ইংরেজদের বিরোধটা বাদ দিয়ে গেলই বা কেন? তার আগে তোমাদেরকে একটু ইতিহাসের পুরাতন কিছু আইডিয়া থাকা দরকার বলে আমি মনে করি। দেখো, আমাদের দেশে যারা মূলত রাজ করেছিল তারা ব্রিটিশ, কিন্তু এই শুরু হয়েছিল আমরা সকলেই জানি সালটা 1757। কি হয়েছিল? তো অনেকেই বলবে স্যার এই সালটাতে পলাশীর যুদ্ধ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, পলাশীর যুদ্ধ হয়েছিল, কিন্তু পলাশীর যুদ্ধে জয়লাভের পর ইংরেজরা কি সরাসরি আমাদের দেশের শাসনভার গ্রহণ করেছিল? তাহলে উত্তর কি দাঁড়াবে? না। কারণ ইংরেজদের উদ্দেশ্য কখনোই আমাদের দেশে শাসন করতে আসা ছিল না। তাদের মূলত উদ্দেশ্যটা ছিল সেটা হলো এই দেশে তারা অর্থ ইনকাম করতে এসেছে, অর্থাৎ উপার্জনের আশায় তারা এসেছে। তাদের মূল মোটিভ একটাই, পয়সা কামাও এবং দেশে ফিরে চলো। তাই পলাশীর যুদ্ধের পর তারা নবাব হিসাবে কাকে বসালেন? মীর জাফরকে। তোমরা হয়তো ইতিহাস ঘাটলে একটু বুঝতে পারবে, হ্যাঁ, যে মীর জাফরই বসেছিল। কিন্তু মীর জাফরের সঙ্গে বিভিন্ন কারণ নিয়ে তাদের ভিতরে আবার শত্রুতা বাঁধে। তাহলে কি এবার তারা নিজেরা বসলো? না। কাকে বসানো হলো? মীর কাসিমকে। এবং এই যে মীর কাসিম, সেও কি করেছিল? 1764 সালে তার সঙ্গে ইংরেজদের আবার বিরোধ বাঁধে। নামটা কি হয়েছিল? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে যে দ্বিতীয় শাহ আলম, সোজাউদ্দৌলা এবং মীর কাসিম, এই তিনজনের মিলিত বাহিনীকে ইংরেজ বাহিনী পরাজিত করে এবং একটা বিশাল ভূখণ্ড তারা দখল করে নেয়। তার মানে এবার নিশ্চয়ই তারা রাজ করেছিল, বা তারাই হয়তো শাসনভার গ্রহণ করেছিল? না, তারাও তখনও গ্রহণ করেনি। কেন? আমি আবারও বলছি, তাদের প্রধান বা প্রকৃত উদ্দেশ্য কখনোই আমাদের দেশটাকে শাসন করা ছিল না, ছিল অর্থ উপার্জন করা। তাই 1765 সালে তারা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুরের কাছে যায় এবং একটা দেওয়ানি লাভ করে। কিসের দেওয়ানি? না, বাংলা, বিহার, ওড়িশার এই যে 3টে স্টেট রয়েছে, তার সমস্ত রাজস্ব যে অধিকার, সেটা মানে গ্রহণ করবে কে, বা
ট্যাক্স কালেক্ট করবে কে? সেটা হচ্ছে ব্রিটিশ সরকার। আর প্রশাসনিক ব্যাপারটা কে দেখবে? নবাব। এবার এই যে তাদের দেখো মূল উদ্দেশ্যটা কী ছিল বললাম, যেন তেন হেন প্রকারে টাকা নেওয়াটা। এবার আজ থেকে এই সময়টার পূর্বে অর্থাৎ 1757, 64, 65 এর পূর্বে সাধারণত যারা প্রত্যন্ত এলাকা ছিল, জঙ্গল এলাকা ছিল বা পাহাড়ি এলাকা ছিল, সেই জায়গাটায় যারা বসবাস করতো, যে আদিবাসী সম্প্রদায়, তাদের উপর সেইভাবে কিন্তু ট্যাক্স নেওয়াটা হতো না। তারা তাদের মতো স্বচ্ছন্দভাবে তাদের জীবনযাপন করতে শুরু করে। এবার ইংরেজ সরকার আস্তে আস্তে সেখানে রাজ করতে শুরু করে। আমাদের দেশের বিভিন্ন প্রয়োজনে তাদের লোকের প্রয়োজন হয়, দেশ বাড়তে শুরু করে, তারা আস্তে আস্তে দেশটাকে দখল করতে শুরু করে। এবার 1772 সালে কি করলো? তারা টোটাল বাংলার সমস্ত ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিল। 1765 সালে কী হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ ইংরেজদের হাতে আছে টাকা কালেক্ট করার সম্পূর্ণ অধিকার, আর নবাবের হাতে ছিল সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা। এই দুইয়ের ফলে কী হয়েছিল? না তো সরকার টাকা পয়সাটাকে ঠিকমতো মনিটরিং করতে পারছে, আর না তো ইংরেজ সরকার সমস্ত শাসনভার তাদের কন্ট্রোলে আনতে পারছে। তাই তারা কী করলো? 1772 সালে সম্পূর্ণ ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিল। এবার দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে তারা কি করতে লাগলো? এই যে আস্তে আস্তে যে জঙ্গল এলাকাগুলো, সেগুলোও তারা নিজেদের এবার দখলে নিয়ে আসতে শুরু করলো। কেন? কারণ তাদের প্রধান উদ্দেশ্যই ছিল টাকা কামানো। তাহলে ওই যে জঙ্গল এলাকা, যেখানে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, ওরাও এরা বসবাস করছে, সেই জায়গাগুলোকেই বা তারা ফেলে রাখবে কেন? সুতরাং ওখানেও ট্যাক্স বসাও। তাহলে সাধারণ সহজ সরল জীবনযাপন করা ওই আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে এবার ইংরেজদের একটা কি বলবো বৈষম্যপূর্ণ ব্যবহার শুরু করলো। একটা জিনিস দেখো, যে আমাদের মনের ভিতরে যে প্রথম যে প্রশ্নটা তাহলে জাগছে, যে স্যার ইংরেজদের সঙ্গে আমাদের আদিবাসী সম্প্রদায়ের বিরোধের কারণটা কি? আচ্ছা বলো তো, মানুষ বিদ্রোহ কখন করে? মানুষ বিদ্রোহ তখনই করে যখন তার দেওয়ালে পিঠটা ঠেকে যায়, অর্থাৎ যখন তার আর করার কিছুই থাকে না, তখনই সেই জায়গাটাই করে। ধরো নবাব, আচ্ছা নবাবের আমলে তারা কি করছে? খুব সুখে শান্তিতে বসবাস করছে, ডালপালা কেটে ফলমূল সংগ্রহ করে যেভাবে হোক তারা বসবাস করছে। এবার মনে করো নবাবের আমলে তাদের যে কাঠগুলো হয়তো বিক্রি করে, হয়তো বললাম 10 টাকা মন হিসেবে তারা বিক্রি করছে। ব্রিটিশ সরকার এলো, সেই আমলেও তারা বিক্রয় করলো 10 টাকা মন হিসাবে। মানে নবাবের আমলে কোনো একটা জিনিস 10 টাকা কেজি, ইংরেজ আমলেও 10 টাকা কেজি। নবাবের আমলে তারা যেগুলো করতে পারছিল, ইংরেজ আমলেও তারা সেগুলো করতে পারছে, বা অন্য কারোর আমলেও সেটা হতে পারে। এখন যে কথাটা, সেটা হলো এই যে দেশে নবাব শাসন করুক বা ইংরেজ, তাতে ওই সাধারণ মানুষগুলোর জীবনে কি যায় আসে? সত্যিই কি কিছু যায় আসে? কিছু কিন্তু যায় আসে না। কেন? কারণ নবাবের আমলেও তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল বা কষ্টে ছিল, ইংরেজদের আমলেও তারা যদি সেটাই পেত, তাহলে ইংরেজদের সঙ্গে তাদের কোনো বৈষম্যের তো কোনো কারণ নেই। কারণ না তো তারা লোকালয়ে আসে, না তাদের লোকালয়ের সঙ্গে কোনো জনসংযোগ রয়েছে, না তো তারা চাকরি বাকরির ক্ষেত্রে প্রতিযোগিতায় বসতে চায়। তারা তাদের মতো নিজস্ব একটা কমিউনিটি গড়ে তুলে, নিজস্ব একটা সম্প্রদায়ের ভিতরে তাদের কাজকর্মগুলো নিয়ে হ্যাপি থাকে। যেমন ওই যে জঙ্গলের ফলমূল সংগ্রহ করা, কাঠ কাটা, তারপরে হয়তো একটা সন্ধ্যাবেলা হয়তো মদ খেটে উৎসব করা, নিজেদের কমিউনিটির ভিতরে কিছু আচার আচরণ, বিবাহ টিবাহ দেওয়া,
এই হচ্ছে তাদের জীবনযাত্রা। এবার ইংরেজ সরকার যদি সেই জায়গাতেও যদি হস্তক্ষেপ করে, অর্থাৎ ধরো বলা হলো যে তোমরা যে জমিটা চাষ করো সেই জমি এবার থেকে আর তোমাদের নয়, সেই জমি আমাদের, তাহলে কেমন লাগবে? হয়তো বলা হলো যে জমিটা তোমাদের সেখানে আরও বেশি পরিমাণে ট্যাক্স লাগবে, তার মানে কি রাজস্বের যে বোঝা সেটা কিন্তু বাড়তে শুরু করলো। বা বলা হলো তোমরা যে মদ খাও সে মদের উপরে উচ্চ হারে কর লাগবে, তোমাদের যে জীবনযাত্রা সেগুলো ভুলভাল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না কেউ তাদের কমিউনিটির ভিতরে গিয়ে হস্তক্ষেপ করছে ততক্ষণ পর্যন্ত তারা বিদ্রোহ করবে না। এবার দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের, যে 19 শতকে বাংলায় কৃষক বিদ্রোহের মূল কারণগুলো কী ছিল? কী ছিল? ব্রিটিশ ঔপনিবেশিক নীতি, জমিদারদের শোষণ, অর্থনৈতিক বিপর্যয়, জমিদারদের অত্যাধিক খাজনা, অবৈধ কর, ভূমি থেকে উচ্ছেদ, মহাজনদের ঋণের ফাঁদ, নীল চাষ ও পাটের ব্যবসার অবনতি কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। 19 শতকে কৃষক বিদ্রোহের প্রধান কারণগুলি কি সেগুলো নিচে আলোচনা করা হলো। যদি কারো মনে হয় পিডিএফটা লাগবে আমি দিয়ে দেবো। নাম্বার 1, অত্যাধিক রাজস্ব ও খাজনা বৃদ্ধি। যেটা আমি বলেছিলাম যে ভূমি রাজস্ব ব্যবস্থা যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। এই চিরস্থায়ী বন্দোবস্তে কি বলা হয়েছিল যে জমিদাররা কিছু ট্যাক্সের বিনিময়ে স্বাধীনভাবে সেই জমিগুলোকে তারা ভোগ দখল করতে পারবে। এবার জমিদাররা খুবই হ্যাপি যে বছরে হয়তো আমাকে বলা হয়েছে যে 100 বিঘা জমি তোমাকে হয়তো 100 টাকা দিতে হবে। ইংরেজরা হ্যাপি। ইংরেজরা এই কারণের জন্যই হ্যাপি কারণ বছরের শেষে তাদের যে একটা ইনকাম সেটা কিন্তু ফিক্সড, তার 100 টাকা পাবে। জমিদাররা হ্যাপি কারণ জমিদাররা চান থেকে 100 টাকাই দিতে হবে, কিন্তু জমিদার জানছে আমাকে ওকে 100 টাকাই দিতে হবে, কিন্তু আমি যদি অত্যাচার করে 200 টাকা নিই তাহলে সেটা কে জানতে পারবে? সুতরাং কি রাজস্বের পরিমাণটা বাড়তে শুরু করলো। তাই কি বলছে, ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা জমিদারদের ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে তারা কৃষকদের উপর আকাশ ছোঁয়া খাজনা চাপাত। 2 নম্বর, জমিদার ও মহাজনদের শোষণ। জমিদারদের যে শোষণ ব্যাপারটা বা মহাজনদের শোষণ সেটা হচ্ছে যখন তারা খাজনা আদায় করত এবং অবৈধ কর আওবাব নিত। কেন নিত তারা নিজেরও জানে না। এবং গ্রামীণ মহাজনদের চড়া সুদের ঋণের জালে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ত। কারণ জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে জমিটা তারা পেয়েছিল তারা ঘোষণা করে দেয় যে যারা নগদ পয়সা দিতে পারবে তাদেরকেই তারা জমিটা দেবে। এবার চাষি মানুষ তারা কি করে খাবে? জঙ্গল তো কেড়েই নিয়েছে, তাহলে চাষাবাদ করে খেতে হবে। আচ্ছা, চাষ করতে গেলে টাকা দিতে হবে, কিন্তু অগ্রিম টাকা নেই, তাহলে কোথায় যেতে হবে? মহাজনদের কাছে চলো। এবার এই মহাজনদের কাছে যখন তারা যেত এমনভাবে তাদেরকে ঋণের জালে জড়াতো যে একবার জড়িয়ে পড়লে সেখান থেকে নিস্তার পাওয়ার আর কোনো রাস্তাই ছিল না। আর কি বলছে? ভূমি থেকে উচ্ছেদ, অর্থাৎ খাজনা দিতে না পারলে কৃষকদেরকে কি করা হতো? তাদের পৈতৃক জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হতো। বাণিজ্যিক ফসলের চাপ, যে ফসলগুলো খাওয়ার জন্য নয় অন্য কোনো কাজের জন্য লাগে, অর্থকরী ফসল যেটাকে বলি আমরা, সেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক ফসল। যেমন পাট চাষ, যেমন নীল চাষ। এবার এই সমস্ত চাষগুলো যখন করাতে বাধ্য করবে তাদের সুবিধার্থে, তখন অবভিয়াসলি কী হবে? দুর্ভিক্ষ ডেকে আনবে। আর কি? নীলকরদের অত্যাচার। বাংলায় নীল চাষের জন্য কৃষকদেরকে অগ্রিম দাদন দিতে বাধ্য করা হতো, যা ছিল এক ধরনের দাসত্ব। তো এই হচ্ছে মোটামুটি এবং ওভারঅল একটা 4 নম্বরের কোশ্চেন যে 19 শতকে কৃষক বিদ্রোহের মূল কারণগুলি কী ছিল। কিছু বেসিক ইনফরমেশন যেগুলো না দিলেই নয়, যেমন 1793 কী হয়েছিল, তারপরে 1793 সালে হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। ক্লিয়ার?
চল, তারপর যেমন হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে আস্তে আস্তে যখন জমিগুলো তারা নিতে থাকে, ইংরেজ সরকার 1855 সালে অরণ্য সনদ পাশ করে। 1864 সালে তারা বন বিভাগ গঠন করে এবং 1865 সালে প্রথম অরণ্য আইন পাশ করে। 1878 সালে তারা দ্বিতীয় অরণ্য আইন পাশ করে এবং 1927 সালে তৃতীয় অরণ্য আইন পাশ করে। এই সময় অরণ্য আইনে আবার 3 ভাগে ভাগ করা যায় অরণ্যকে: সুরক্ষিত, সংরক্ষিত এবং গ্রামীণ অরণ্য। এই ইনফরমেশনগুলো আরেকবার দেখে না আমি কি কি বললাম, এক্ষুনি যখন কোশ্চেনগুলো করাবো তখন বুঝতে পারবে। 1793 লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। 1855 সালে ইংরেজ সরকার অরণ্য সনদ পাশ করে। 1864 তারা বন বিভাগ গঠন করে। 1865 সালে প্রথম অরণ্য আইন পাশ করা হয়। 1878 দ্বিতীয় অরণ্য আইন পাশ করা হয় এবং এই সময় অরণ্যকে প্রধান 3টে ভাগে ভাগ করা যায়: সুরক্ষিত, সংরক্ষিত এবং গ্রামীণ অরণ্য। এবং 1927 সাল তৃতীয় অরণ্য আইন তারা পাশ করে। কিন্তু হঠাৎ এত কিছু থাকতে অরণ্য আইন কেন তারা পাশ করতে গেল? অরণ্য তাদের হঠাৎ কি এত প্রয়োজনে পড়লো যে অরণ্য আইন পাশ করতে হবে? হ্যাঁ, কৃষি জমি কেড়ে নিয়েছিল, ট্যাক্স বসিয়েছিল, রাজস্ব ইনকাম করছিল, অত্যাচার করছিল, ঠিক আছে, কিন্তু অরণ্য কেন? অরণ্য নিয়ে তাদের কি কাজ? তো একটা জিনিস দেখো, 1853 সাল কি এমন হয়েছিল বলো? 1853 সালে ভারতবর্ষের বুকে প্রথমবারের জন্য রেল চলাচল শুরু হয়েছিল মুম্বাই থেকে থানে। হ্যাঁ, এটুকু আমরা জানি। কিন্তু এই যে রেলের যে স্লিপার, যে পাটাতন যেগুলো করতে হয়, এখনকার দিনে হয় কংক্রিটের, কিন্তু তখনকার দিনে কিসের ছিল? তখনকার দিনে যেটা ছিল সেটা হচ্ছে কাঠের পাটাতন। এবার যার উপর দিয়ে রেল চলাচল করবে সেই স্লিপারগুলো কতটা হার্ডি হতে হবে, তাহলে বড় বড় কাঠ লাগবে, বাণিজ্যিক কাঠ লাগবে। সেই জন্য তারা কি করেছিল? অরণ্যটাকে নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করেছিল। আর কি, এ তো গেল একটা কারণ যে ব্রিটিশ সরকার কেন ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন। নাম্বার 1, রেলের পাটাতন তৈরি করার জন্য। 2 নম্বর কি না, জাহাজের মাস্তুল। ব্রিটিশদের যে জাহাজগুলো ছিল, সেই যে বড় বড় যে মাস্তুলগুলো তৈরি করার জন্য, কাঠগুলোর জন্য কী কী লাগবে? বড় বড় গাছ লাগবে, সেই জন্য তারা করেছিল। আর কি, বনজ সম্পদ গ্রহণ করা। বন থেকে যেমন হতে পারে মধু, মোম, কাঠ, ফল, মূল, সেগুলো তারা সংগ্রহ করত। আর কি, ভেষজ বিভিন্ন উপাদানগুলি যেগুলো তারা জঙ্গল থেকে সংগ্রহ করত। তো এই সমস্ত কারণের জন্যই ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন। কতগুলি? 3টে। এই অরণ্য আইন প্রণয়ন করার জন্য যে সমস্ত উপজাতি শ্রেণী ছিল বা আরও অন্যান্য কারণের জন্য মানুষজন কী করে, এবার তারা বিদ্রোহ করতে শুরু করে। বিপ্লব, বিদ্রোহ এবং অভ্যুত্থান, এই 3টে জিনিস নিয়ে এবার আমরা আলোচনা করব। 3টে জিনিস আসলে কি। তো প্রথমেই আমরা দেখে নেব বিদ্রোহ জিনিসটা আসলে কি। দেখো, বিদ্রোহ শব্দটা বলতে গেলে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বি প্লাস দ্রোহ। বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর দ্রোহ মানে কি না হিংসা। তাহলে বিদ্রোহ মানে কি? বিশেষভাবে হিংসা করা। এবার এই বিদ্রোহটা কেমন হয়? কোনো একটা শ্রেণীর বিরুদ্ধে, কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে একাংশের আন্দোলন, সেটা সশস্ত্র হতে পারে, সেটা নিরস্ত্র হতে পারে। বিদ্রোহ ফলে তারা কোনো পরিবর্তন ঘটাতেও পারে, আবার কোনো পরিবর্তন নাও ঘটাতে পারে।
এই হচ্ছে মোটামুটি একটা বিদ্রোহের সংজ্ঞা। যদি বলি যে অভ্যুত্থান কি, তো অভ্যুত্থান বিষয়টা হচ্ছে বিদ্রোহের থেকে আরও এক স্টেপ এগিয়ে। এটা সর্বাত্মক এবং সর্বব্যাপী এবং একটু হিংসাত্মক। যেমন 1946 সালে নৌবিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, এগুলো হচ্ছে অভ্যুত্থানের উদাহরণ। অভ্যুত্থানের ফলে কি হয়, অবশ্যই সেখানকার সামাজিক যে ব্যবস্থা বা রাজনৈতিক অবস্থা সেটা পরিবর্তন হবেই হবে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে বৃহত্তর আকারে হয়, অহিংস খুব কমই হয়, বেশিরভাগই হয়ে থাকে সশস্ত্র। আর কি রয়েছে, বিপ্লব, বি এবং প্লব। বি মানে তো বিশেষ, আর প্লব মানে হচ্ছে লাফানো। তাহলে কি এখানে লাফানোর কথা বলেছে? না, বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন। স্যার আমূল পরিবর্তন বিষয়টা কি? যেমন ইংল্যান্ডের শিল্প বিপ্লব, হঠাৎ করে তাঁতে বুনতে বুনতে হঠাৎ করে শিল্পের দ্বারা মানে যন্ত্রের দ্বারা বুনতে শুরু করেছিল। এই যে একটা রাতারাতি পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে কি বিপ্লব। হ্যাঁ, চলো এবার আমরা দেখে নিই তিনটে জিনিস সম্পর্কে। বিদ্রোহ, এটা সাধারণত কোনো অন্যায়, শোষণ বা নিয়মের বিরুদ্ধে নির্দিষ্ট শ্রেণীর প্রতিবাদ। এটি ক্ষুদ্র পরিসরে শুরু হতে পারে এবং বৃহৎভাবে হতে পারে। সফল হলে শাসন ব্যবস্থা বদলাতে পারে, কিন্তু সবসময় সামাজিক কাঠামো বদলায় না। যেমন সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ। অভ্যুত্থান, অভ্যুত্থান আমি কি বলেছিলাম, এটা ঘটে যাওয়া একটা সহিংস বা অহিংস আন্দোলন যা সরকার উচ্ছেদে দ্রুত ভূমিকা রাখে, মানে এটা এক স্টেপ এগিয়ে এবং একটা বৃহত্তর আন্দোলন, এটাকে বলা হচ্ছে অভ্যুত্থান। যেমন আমি বললাম কি 1946-এর নৌ বিদ্রোহ, যেটা কোনো একটা অভ্যুত্থানের উদাহরণ। বিপ্লব, সবচেয়ে গভীর এবং ব্যাপক পরিবর্তন। বিপ্লব কেবল সরকার পরিবর্তন করে না, বরং পুরো সমাজের উৎপাদন সম্পর্ক, মালিকানা এবং আদর্শিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়। যেমন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, তারপরে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। কারণ আমরা জানি এর ফলে কী হয়েছিল, সেখানকার যে অবস্থা সেটা রাতারাতি পরিবর্তন হয়ে গেছিল। তো এটা একটা 4 নম্বরের কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন, যে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব বলতে কী বোঝো। আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। সেটা হচ্ছে, ফরেস্ট চার্টার প্রণয়নের প্রধান উদ্দেশ্য কী ছিল? তো ফরেস্ট চার্টার প্রণয়নের প্রধান উদ্দেশ্য ছিল বনজ সম্পদকে ব্রিটিশ সরকারের স্বার্থে ব্যবহার করা, কাঠ ও অন্যান্য বনজ সম্পদের মুনাফা অর্জন করা, রেলপথের সম্প্রসারণ করানো এবং কৃষি জমি থেকে রাজস্ব বৃদ্ধি এবং বনভূমি সংরক্ষণ করা। 2 নম্বর কোশ্চেন, দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ করা হয়? তো 1878 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক সরকার দ্বিতীয় অরণ্য আইন পাশ করে। 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ফরেস্ট চার্টারে অরণ্যকে কটি ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে 3টে ভাগে। এবং কি কি? সুরক্ষিত, সংরক্ষিত এবং গ্রামীণ বনভূমি। ব্রিটিশ সরকার বনভূমি সংরক্ষণ কেন করেছিল, যেটা আমি বড় করে বলেছিলাম সেটা সংক্ষেপে লেখা আছে। যে ব্রিটিশ সরকার বনভূমি সংরক্ষণ করেছিল তাদের নৌবাহিনীর জাহাজ, রেলপথের কাঠ এবং অন্যান্য বনজ সম্পদ সুরক্ষিত রাখার জন্য। যদিও এটা আসলে ছিল তাদের ঔপনিবেশিক স্বার্থ সুরক্ষার একটা পদক্ষেপ। ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? একদম ভালো একটা কোশ্চেন। সঠিক উত্তর হবে ড্রায়াট্রিক ব্রান্ডিস। তিনি ছিলেন একজন জার্মান বন বিভাগের বিশেষজ্ঞ। নেক্সট, ঔপনিবেশিক ফরেস্ট চার্টার কী ছিল? ঔপনিবেশিক ফরেস্ট চার্টার ছিল ব্রিটিশ শাসন আমলে ভারতে বনভূমি ও তার সম্পদের উপর সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা আইন। এর মাধ্যমে ব্রিটিশ সরকার বনজ সম্পদ ব্যবহার করে মুনাফা অর্জন এবং রাজস্ব বৃদ্ধি করতে চেয়েছিল। পরে প্রশ্ন, যে
চিরস্থায়ী বন্দোবস্ত কবে পাশ করা হয়? 1793। অরণ্য সনদ বা অরণ্য আইন কবে প্রণয়ন করা হয়? 1855। প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাশ করা হয়? 1865। দ্বিতীয় 1878, তৃতীয় 1927। আজকে আমি এইটুকু নিয়ে আলোচনা করলাম। সামনের দিন আমরা আলোচনা করব চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, অর্থাৎ আরও যে বিদ্রোহগুলো রয়েছে সেগুলো। মোটামুটি 4টে থেকে 5টা পার্টে আমি এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী দিন পরবর্তী পার্ট নিয়ে। এখনকার মতো টাটা। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।